নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1-এর জন্য ইবিএস থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে জৈব সার পদ্ধতিতে উষ্ণতা সবচেয়ে কম হতে পারে। তো মনে রাখবেন, জৈব সার পদ্ধতিতে যখন আমরা উষ্ণতা থাকে তখন সেখানে কিন্তু 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে, ঠিক আছে। সবচেয়ে কম হতে পারে 60 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠীকে কি বলা হয়। তো মনে রাখবেন, কয়েকটি প্রজাতি নিয়ে যখন কোনো একটা গোষ্ঠী গড়ে ওঠে তখন সেটাকে বলা হয় গণ। এরপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বায়োডাইভার্সিটি শব্দটির প্রথম প্রচলন করেন কোন বিজ্ঞানী। তো বায়োডাইভার্সিটি যে শব্দটা তিনি প্রথম করেছিলেন রুসেন প্রথম এই শব্দটার প্রয়োগ করেছিলেন। এরপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রোটিস্টা নামক একটি নতুন জীবজগতের নামকরণ করেছিলেন হেকেল। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা এই কোয়েশ্চেনের আনসারটা মনে রাখার চেষ্টা করবেন। বাই চান্স এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ইবিএসে এসে যেতে পারে। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে জীববিদ্যার যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে। তো জীববিদ্যার যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় হবে, একটু কারেকশন করে নেবেন, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ট্যাক্সোনমি, ঠিক আছে। ট্যাক্সোনমি বলা হয়ে থাকে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইবিএস এর জন্য, অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দৈহিক অবস্থার ঋণাত্মক বিচ্যুতিকে কি বলে। তো দৈহিক অবস্থার ঋণাত্মক যে বিচ্যুতি মানব দেহে লক্ষ্য করা যায়, সেটা কিসের জন্য লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে রোগের জন্যই কিন্তু মানব দেহে ঋণাত্মক বিচ্যুতি ঘটে থাকে। এরপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একটি সংক্রামক রোগ কি। তো একটি সংক্রামক রোগ হচ্ছে টিউবারকুলোসিস, হলো একটি সংক্রামক রোগ। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে এইডস ভাইরাসের বংশগত বস্তু কি। তো এইডস ভাইরাসের যে বংশগত বস্তু সেটা হচ্ছে একতন্ত্রী আরএনএ যুক্ত, ঠিক আছে। এইডস ভাইরাসের বংশগত বস্তুটা হচ্ছে একতন্ত্রী আরএনএ যুক্ত হয়। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে রোগ মানবদেহে হঠাৎ করে শুরু হয় এবং যে রোগের স্থায়িত্বকাল কম তাকে কি বলে। তো যে রোগ মানবদেহে হঠাৎ করে দেখতে পাওয়া যায় এবং যে রোগের স্থায়িত্বকাল কম থাকে তাকে আমরা বলি অ্যাকিউট রোগ, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু ইবিএস এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন আপনারা। এরপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন রোগের বিরুদ্ধে টিকা আবিষ্কৃত হয়নি। তো এই কোয়েশ্চেনের আনসার আমরা অনেকেই বলতে পারছি, আবার অনেকেই পারছি না। যারা পারছি না অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, যে রোগের বিরুদ্ধে টিকা আবিষ্কৃত হয়নি সেটা হচ্ছে ম্যালেরিয়া। এরপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অধিক পরিমাণে খাদ্যশস্য উৎপাদককে কি বলে। যখন অধিক পরিমাণে খাদ্যশস্য উৎপাদন হয় তখন তাকে বলা হয় সবুজ বিপ্লব, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ইবিএস এর জন্য মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কম্পোস্টে কত শতাংশ নাইট্রোজেন থাকে। এই কোয়েশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন আপনারা, কারণ ইবিএস এর জন্য এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। কম্পোস্টে যত সংখ্যক নাইট্রোজেন থাকে সেটা হচ্ছে 1.4%। এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলেছে অধিক পরিমাণে মাছ উৎপাদনকে কি বলে। তো মাছ যখন অধিক পরিমাণে উৎপাদন হয় তখন সেটাকে বলা হয় নীল বিপ্লব, ঠিক আছে। এরপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে একটি আগাছা নাশকের উদাহরণ দাও। একটি আগাছা নাশক হচ্ছে 4-D হলো একটি আগাছা নাশক। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে জীবনের উৎপত্তি প্রথম কোথায় শুরু হয়েছিল। তো জীবনের যে উৎপত্তি প্রথম শুরু হয়েছিল সেটা হয়েছিল জল থেকে, ঠিক আছে। জলের মধ্যেই জীবনের প্রথম উৎপত্তি হয়েছিল। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে অম্ল বৃষ্টিতে সর্বনিম্ন পিএইচ এর মাত্রা কত। তো অম্ল বৃষ্টিতে সর্বনিম্ন পিএইচ এর মাত্রা যেটা থাকে সেটা হচ্ছে 3। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে জেট বিমান থেকে যে এরোসেল নির্গত হয় তাতে প্রধানত থাকে। তো জেট বিমান থেকে যে এরোসেল নির্গত হয় তাতে প্রধানত কি থাকে, ফ্লোরোকার্বন পাওয়া যায়, ঠিক আছে। এরপর
আমরা মুভ করছি 80 নম্বর কোয়েশ্চেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। হার্ট আইল্যান্ড সৃষ্টির কারণ কি? তো হার্ট আইল্যান্ড সৃষ্টির প্রধান যে কারণ সেটা হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের কারণেই কিন্তু হার্ট আইল্যান্ড সৃষ্টি হয়ে থাকে। এই কোয়েশ্চেনটা অনেকটা ইউনিক কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। আপনারা টিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটা। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে তামাকের ধোঁয়ায় পাওয়া যায়। তো তামাকের ধোঁয়ায় কি পাওয়া যায়? পোলোনিকাম 210। তো পোলোনিকাম 210 কিন্তু তামাকের ধোঁয়ার মধ্যে পাওয়া যায়। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা ইবিএসের ক্ষেত্রে প্রত্যক্ষ করতে পারি। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি এই ধরনের কোয়েশ্চেন আজকে তুলে ধরলাম। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে লন্ডন স্মগ এর জন্য দায়ী গ্যাসটির নাম কি? তো লন্ডন স্মগ এর জন্য দায়ী প্রধান যে গ্যাস সেটা হচ্ছে সিও। সিও হচ্ছে লন্ডন স্মগ এর জন্য দায়ী প্রধান গ্যাস। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন দূষকের দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে? তো যে দূষকের দীর্ঘস্থায়ী প্রভাব রয়ে যায় সেটা হচ্ছে পেস্টিসাইডের কিন্তু দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে। এটাও কিন্তু ইবিএসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের সবচেয়ে দূষিত শহরটির নাম কি? তো ভারতের সবচেয়ে যে দূষিত শহর হচ্ছে সেটা হচ্ছে কলকাতা শহরটা। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বায়ু দূষণের প্রভাব সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় উদ্ভিদের কোন অংশে? সেটা হচ্ছে উদ্ভিদের পাতায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এরপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে তৈল শোধনাগারের অসম্পূর্ণ দহনের ফলে অদ্ভুত কণাকে কি বলে? তো তৈল শোধনাগারের অসম্পূর্ণ দহনের ফলে অদ্ভুত যে কণার সৃষ্টি হয় সেটা হচ্ছে ফ্লাই অ্যাশ। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বিভিন্ন ধরনের টিটের এক্সাম কিংবা এছাড়াও বিভিন্ন ধরনের বোর্ড এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন ইবিএস থেকে তুলে ধরা হয়। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন আপনারা। পানীয় জলে ফ্লোরাইডের অনুমোদিত মাত্রা কত? তো পানীয় জলে ফ্লোরাইডের অনুমোদিত মাত্রা হচ্ছে 1.5 mgl। ঠিক আছে, হচ্ছে পানীয় জলে ফ্লোরাইডের অনুমোদিত মাত্রা। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে আধা প্রাকৃতিক দুর্যোগের একটি উদাহরণ কি? তো আধা প্রাকৃতিক একটা দুর্যোগ সেটা হচ্ছে ভূমিধস আধা প্রাকৃতিক দুর্যোগের একটি উদাহরণ। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে টর্নেডো এক ধরনের বিপর্যয় যা সম্পর্কিত। টর্নেডো এক ধরনের বিপর্যয় যা কিসের সঙ্গে সম্পর্কিত? সেটা জলবায়ুর সঙ্গে সম্পর্কিত হয়েই কিন্তু টর্নেডোর আকার ধারণ করে। ঠিক আছে, তাই সেটা জলবায়ুর সঙ্গে সম্পর্কিত। এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের মোট ভৌগোলিক অঞ্চলের কত শতাংশ ভূমিকম্প প্রবণ এলাকা? এই কোয়েশ্চেনটাও কিন্তু ইবিএস এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, তো আপনারা একটু ডিপলি সেটাকে মনে রাখার চেষ্টা করবেন। তো ভারতের মোট ভৌগোলিক অঞ্চলের 60% কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে। এবার আমরা জানবো বিপন্নতা কি। বিপন্নতা হচ্ছে সেটাই বিপর্যয়কে প্রতিরোধ করার যে ক্ষমতা সেটাই হচ্ছে বিপন্নতা। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকটা ইউনিক কোয়েশ্চেন ইবিএস এর জন্য, তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে গুণবাদকে সচল রাখতে শক্তির যোগান আসে যেখান থেকে, তা হলো। তো গুণবাদকে সচল রাখার জন্য শক্তির যোগান যেখান থেকে আসে সেটা হচ্ছে লিনতাপ ও জলীয় বাষ্প থেকে গুণবাদকে সচল রাখার জন্য শক্তি আসে। তো এই ছিল ইভিএস থেকে বাছাই করা টেট ইউনিটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।